মর্নিং। আজকে 20 তারিখ 20 জানুয়ারি 2025। এখন সকাল প্রায় 5টা। আমরা রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, দমদম। আর আজকে আমাদের গন্তব্য আলমাটি। আমরা দিল্লি হয়ে আলমাটি পৌঁছাবো সন্ধেবেলা। আর সেই অভিজ্ঞতা নিয়েই আজকের ভিডিও। আমাদের এখান থেকে দিল্লির ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়াতে সকাল 6:45-এর ফ্লাইট। সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন বিদেশ ভ্রমণ সিরিজের গল্পে। আমাদের ড্রেসটা কিন্তু কাকতালীয়ভাবে এক হয়ে গিয়েছে, মানে প্ল্যান করে করিনি আমরা। মানে এক ধরনের আমাদের অনেকগুলো ড্রেসই আছে, কিন্তু আমরা কখনো একসঙ্গে সেই ড্রেসগুলো পরি না, ঘুরিয়ে ফিরিয়ে। এবার হয়ে গেছে আর হয়ে গেছে। যাই হোক, আমাদের গেট হচ্ছে 18 নম্বর, সামনেই, ওপর থেকে ধরতে হবে। এটা ভালো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, যেটা বললাম AI 2720, 6:45-এ ছাড়বে। আর একটা কথা, এয়ারপোর্টে সস্তার দোকান চালু হয়েছে, চা, কফি, সিঙ্গারা এসবের। 10 টাকার চা, 15 টাকার সিঙ্গারা, 20 টাকার কফি, এসব চালু হয়েছে। কিন্তু দোকানটা একদম বাইরে, যেখানে গাড়ি থেকে ড্রপ করলো সেখানে 2A2B'র পাশে। আমরা খেয়াল করিনি, আমরা ভেতরে ঢুকে এসেছি। আমার ধারণা ছিল দোকানটা হচ্ছে সিকিউরিটি জোনের ভেতরে। তাই হওয়া উচিত অ্যাকচুয়ালি, তাই হওয়া উচিত। কারণ আমরা যখন ফ্লাইট ধরতে আসি তাড়াহুড়োর মধ্যেই আমরা থাকি, সেক্ষেত্রে বাইরে দাঁড়িয়ে খেয়ে দিয়ে আবার মালপত্র নিয়ে ঢুকে আবার লাগেজ টাগেজ ড্রপ করা অসুবিধা হয়। মানে ভিতরে হলে মানে চারিদিক দিয়ে সুবিধা হতো। এখানেই হওয়া উচিত ছিল। অ্যাকচুয়াল ওয়েটিং জোন তো এটা, তাই না? সিকিউরিটি জোনের সিকিউরিটি ক্লিয়ার করার পরে। যাই হোক, আশা করা যায় অদূর ভবিষ্যতে এখানেও হবে। একদম। তো যেদিন ফিরবো সেদিন আপনাদের দেখাবো দোকানটা, কারণ আজকে মিস হয়ে গেছে আমাদের। আমরা ভেতরে চলে এসেছি 18 নম্বর গেটের সামনে। এখন প্রচুর মানুষ অপেক্ষা করছেন বোর্ডিংয়ের জন্য। এখন ঠিক 6টা, বোর্ডিং চালু হলো। দিল্লি অবধি এবার আমার আর পৃথ্বীর আলাদা আলাদা সিট। এই প্রথম এরকম হলো। ওর 80, আমার 90, এবং মাঝের সিট। দিল্লিতে ল্যান্ড করবে 9:25। আবার দিল্লি থেকে আমাদের এয়ার আস্তানার ফ্লাইট 3টের সময়। নির্দিষ্ট সময়ের আগেই ল্যান্ড করে গেছি আমরা। এটা টার্মিনাল নাম্বার 3। আর এখান থেকে 3টের সময় আমাদের এয়ার আস্তানার ফ্লাইট আলমাটির জন্য। মানে বেশ কিছুটা সময় এখানে কাটাতে হবে, প্রায় 5.5 ঘন্টা 6 ঘন্টা মতো কাটাতে হবে আর কি। আর ঠিক। তবে এই টার্মিনাল নাম্বার 3 নতুন দিল্লি এয়ারপোর্টে দারুণ সুন্দর। আপনারা হয়তো ভাবছেন যে এই ঠান্ডার মধ্যে আমরা কাজাখস্তান আর উজবেকিস্তান যাচ্ছি কেন। তার উত্তরটা হলো ঠান্ডাটা কি অনুভব করতে, এনজয় করতে। কাজাখস্তান আর উজবেকিস্তান সেন্ট্রাল এশিয়ার এই দুটো দেশ ট্যুরিস্টদের কাছে সাংঘাতিক পপুলার, ভারতীয়দের কাছে তো বটেই। কিন্তু এই দুটো দেশ বেড়ানোর সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে স্প্রিং। আমরা এই শীতের সময় যাচ্ছি সেন্ট্রাল এশিয়ার ঠান্ডাকে পরখ করতে। সেই জন্যই যাওয়া। ঠিক, ঠান্ডার সময়ে এই জায়গা কীরকম থাকে সেটাই দেখতে এবং আপনাদের সামনে তুলে ধরতে। সাধারণত এই সময়, শীতের সময়, কোনো ট্যুরিস্ট ওখানে যান না। ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে এই আর্ট ওয়ার্কটা করা দেখে তারিফ করবো না দুঃখ পাবো ঠিক বুঝতে পারছি না। আসলে দুরকম অনুভূতি হওয়াটাই স্বাভাবিক। তবে দুঃখ তো পাওয়ারই কথা। তবে এই যে শিল্পর যে শৈল্পিক চিন্তাভাবনার জন্য তুই, মানে শিল্পী শৈল্পিক চিন্তাভাবনার জন্য, হ্যাঁ, মানে ওয়ান স্টেপ গ্রিনার, যেটা ঠিক লিখেছে। 5-6 ঘন্টা সময় কাটাতে হবে। দুজনে একটু বাইরে বেরিয়ে এলাম দিল্লিকে দেখবো বলে। দিল্লিতে টেম্পারেচার এখন 14 ডিগ্রি সেন্টিগ্রেড। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI.in যা বলছে 194 বাজে। আর ভিজিবিলিটি হচ্ছে 500 মিটার। এমন কিছু একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। বেশ চার্মিং ওয়েদার এখানে। এবারের 13 দিনের ট্যুরে আমরা দুটো দেশ ভ্রমণ করব। আমরা যাচ্ছি আজকে কাজাখস্তানের আলমাটি, সেখানে 24 তারিখ অবধি থাকবো। 24 তারিখ ট্রেন ধরে চলে যাব উজবেকিস্তানের তাশকেন্ট। তারপর উজবেকিস্তানের সমরকান্দ, বুখারা ঘুরে ফিরে আসবো 3 তারিখ সকালবেলা। এই সমস্ত কিছু ইন ডিটেলস তো বলবোই, সেই সঙ্গে কাজাখস্তান আর উজবেকিস্তানের ভিসা নিয়েও ডিটেলসে আলোচনা করব। সঙ্গে থাকুন। আমরা এখন লেভেল 2-তে আছি। বেরিয়ে এসেছিলাম লেভেল 0 দিয়ে, গ্রাউন্ড ফ্লোর দিয়ে। আবার লেভেল 2-তে চলে এলাম লিফটে করে। ইন্টারন্যাশনাল ডিপার্চার হচ্ছে 6, 7 আর 8 নম্বর গেট দিয়ে। এখন বাজে 11:30। কাউন্টার খুলেছে, এখন ফাঁকা রয়েছে। চেক ইন করে নিই। চেক ইন, ইমিগ্রেশন, সিকিউরিটি, এ সব কিছু করে আবার ক্যামেরা ওপেন করছি। অনেকগুলো জরুরি কথা বলার আছে, বলছি।
একটু ওয়েট করুন, একটা সমস্যা হয়েছে, বেশ ভালো রকমের সমস্যা। আচ্ছা, আমরা যাচ্ছি এখন কাজাখস্তান আলমাটি। আলমাটি থেকে যেটা বললাম একটু আগে চলে যাব উজবেকিস্তানের রাজধানী তাশকেন্ট, সেটা ট্রেনে। মানে আমাদের অনওয়ার্ডস জার্নি হচ্ছে আলমাটি থেকে তাশকেন্ট। কাজাখস্তানে কোনো ভিসা লাগে না, 14 দিনের জন্য ভারতীয়দের কোনো ভিসা লাগে না। 180 দিন মানে 6 মাসে আপনি 3 বার কাজাখস্তান যেতে পারেন, 14 দিনের জন্য ভিসা ফ্রি, সম্পূর্ণভাবে ফ্রি। আপনি ওখানে অ্যারাইভ করবেন, স্ট্যাম্পিং হবে, ইমিগ্রেশনে বেরিয়ে যান। কিন্তু উজবেকিস্তানে যেতে গেলে ভারতীয়দের জন্য ভিসা লাগে, এবং সেই ভিসা অনলাইনে করতে হয়। 3 থেকে 4টে ওয়ার্কিং ডে লাগে। তো আমরা না গড়িমসি করে কুম্ভতে গিয়েছিলাম, মহাকুম্ভতে, আপনারা জানেন। তো সেখান থেকে করিনি গড়িমসি করে, মানে দিন পেরিয়ে গেছে। তো আমি 3 দিন আগে অ্যাপ্লাই করেছি, মাঝে শনি রবিবার পড়ে গিয়েছিল। তো এখনও আমাদের উজবেকিস্তানের ভিসা আসেনি। তো এবার সমস্যা হয়েছে, এরা এখানে চেক ইন করতে দিচ্ছে না, বলছে তোমাদের অনওয়ার্ডস জার্নি আছে উজবেকিস্তানের ভিসা দেখাও। ওটা তো নেই আমাদের কাছে। বলছে তা না হলে আলমাটি থেকে নিউ দিল্লি রিটার্ন ফ্লাইট টিকিট দেখাও, যে কোনো একটা লাগবে, হয় অনওয়ার্ডস জার্নি প্রপার তার ডকুমেন্টেশন, না হলে রিটার্ন ফ্লাইট টিকিট। অনওয়ার্ড জার্নি এখন উজবেকিস্তানের ভিসা কখন আসবে তো জানি না, আজকে আসার কথা, আজকে বা কালকে চলে আসার কথা, এখনও অবধি আসেনি। ওরা লজিক্যালি। তো আমরা এখন কি করছি, চটপট করে একটা রিফান্ডেবল টিকিট কাটছি আলমাটি থেকে নিউ দিল্লি, যাতে আমরা এখন ফ্লাই করতে পারি। যদি এটা না কাটি তাহলে এখন প্লেনেই উঠতে দেবে না। তো এটা আপনাদের জন্য একটা ইনফরমেশান, খেয়াল রাখবেন, হয় আপনার রিটার্ন টিকিট লাগবে, আর না হলে অনওয়ার্ডস জার্নির প্রমাণ লাগবে। অনওয়ার্ডস জার্নিটা যদি এমন দেশে হয় যে দেশে ভিসা প্রয়োজন, তাহলে সেই দেশের ভিসাটা কিন্তু জরুরি, না হলে আপনি এখানে ফ্লাই করতে পারবেন না, দেশ ছেড়ে যেতে পারবেন না, এটা চেক ইনই করতে দেবে না। তো এই হচ্ছে সমস্যা। তো আমরা টিকিট কাটছি ওই 28শে জানুয়ারি আলমাটি থেকে নিউ দিল্লি একটা ইন্ডিগো ফ্লাইট রয়েছে রাত 1:35 11,395 টাকা রিফান্ডেবল ভ্যালু। তো সেটা কেটে নিচ্ছি, তারপর চেক ইন করবো। এই হচ্ছে গল্প এখনও অবধি। অবশেষে হলো টিকিট, এখন বাজে 12:48। একটা রিফান্ডেবল টিকিট কাটা হলো, এবার চেক ইন করে নিই, তারপর কথা বলছি আবার। তখন একদম খালি ছিল, এখন অনেক ভিড়। কিছু করার নেই পৃথ্বীজিৎ, না, যেরকম পরিস্থিতি সেই অনুযায়ী চলতে হবে। হ্যাঁ, চিন্তা করে লাভ নেই। দোষটা আসলে আমাদেরই, গড়িমসি করে মহাকুম্ভে গিয়ে গড়িমসি করে এই ভিসার অ্যাপ্লিকেশনটা ডিলে করেছি। হ্যাঁ, ওখানে আমরা গিয়েছি 9 তারিখ রাতেই যদি করে দিতাম, সময় ছিল, সুযোগও ছিল, কিন্তু এই আড্ডা মেরে তারপর ভিডিও এডিটিংয়ের চাপ এইসব সামলে আর করা হয়ে ওঠেনি। 1:50 অবধি এখানে চেক ইন করা যাবে, লাগেজ ড্রপ করা যাবে। আমাদের 3টে ফ্লাইট, মানে 1 ঘন্টা 10 মিনিট আগে অবধি করা যাবে। এরপরে সিকিউরিটি আছে, ইমিগ্রেশন আছে, সব কিছু করি, তারপর আরেকবার ভিসা, কাজাখস্তান, আলমাটি এবং আমাদের প্ল্যান সব কিছু নিয়ে বলছি। এখন বাজে 2:10, সব কিছু সাঙ্গ হলো অবশেষে। যাই হোক, এখানে বলে দিই, দিল্লি থেকে আলমাটি অবধি রাতে একটা ইন্ডিগো ফ্লাইট চলে, সেটা বোধহয় রাত 9টার সময় এখান থেকে ছাড়ে, 12টা 12:30 নাগাদ আলমাটি গিয়ে পৌঁছায়। কিন্তু সেই ফ্লাইটটা, ইন্ডিগোর ফ্লাইটটা সস্তা হলেও সেটা নেওয়া উচিত হবে না, এই কারণেই যে ওটা রাতের বেলা ফ্লাই করবে, আপনি কিন্তু হিন্দুকুশ আর কারাকোরাম রেঞ্জটা দেখতে পাবেন না। সেটা এই পথে দুর্দান্ত দেখা যায় প্লেন থেকে, যেটা আপনি দেখতে পাবেন এই এয়ার আস্তানার ফ্লাইটটা চললেই, যেটা 3টের সময় এখান থেকে ছাড়ে, যেটাতে আমরা চড়ছি। এবং অবশ্যই ফ্লাইটের ডান দিকে সিট নেবেন, তবেই নিচে হিন্দুকুশ কারাকোরাম রেঞ্জ অপূর্ব দেখতে পাবেন, যদি অবশ্যই আকাশ ক্লিয়ার থাকে। আশা করা যায় থাকবে এখন। আর ইন্ডিগোর ফ্লাইটে খাবার দাবার কিছুই সার্ভ করে না, এয়ার আস্তানায় দারুণ সুন্দর অতিথি আপ্যায়ন করে। অবশ্যই সেটা পরখ করে দেখতে হবে, সেটা দেখবো আমরা এবং আপনাদের সামনে তুলে ধরবো। আবারও বলছি, কাজাখস্তান বেড়াতে যাওয়ার জন্য কোনো রকম কোনো ভিসার প্রয়োজন নেই, ভিসা ফ্রি ভারতীয়দের জন্য। কাজাখস্তানে এন্ট্রি করলে ইমিগ্রেশনে স্ট্যাম্প মেরে আপনাকে ছেড়ে দেবে, কোনো ভিসার প্রয়োজন নেই। আমরা ডলার নিয়ে নিয়েছি, কাজাখস্তানের লোকাল কারেন্সির নাম হচ্ছে টেঙ্গে, TENGE। 1000 ভারতীয় মুদ্রায় 6141 টেঙ্গে। এখন ডলারের দাম সাংঘাতিক বেড়ে গিয়েছে। ওখানকার ট্রেন টিকিট, ওখানকার এয়ারবিএনবি, এগুলো সব আমি আগের থেকেই বুক করেছি ক্রেডিট কার্ড দিয়ে, সুতরাং সেগুলোতে আর এক্সট্রা টাকা আমাদের লাগবে না। কাজাখস্তান তুলনামূলকভাবে সস্তা দেশ,
উজবেকিস্তানও তাই। তবে এই সব কিছুই আপনারা দেখতে পারবেন আমাদের এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে এই পুরো সিরিজে অ্যাকচুয়ালি অবস্থাটা কি। এই 14 নম্বর গেট না সবচেয়ে দূরে, দিল্লিতে যদি 14 নম্বর গেট পড়ে তবে হয়ে গেল, 20 মিনিট হাঁটা সিকিউরিটির পরে। ঘড়িতে এখন 2:32, বোর্ডিং চালু হচ্ছে। কাজাখস্তান আমার 14 নম্বর দেশ আর পৃথ্বীজিতের 13 নম্বর। পৃথ্বীজিৎ খালি ইউকে যেতে পারেনি। Can I use this? Okay, thank you. দারুণ সুন্দর সিট আর প্রচুর লেগ স্পেস। বাহ, বালিশটা দিয়েছে দেখছি। একটা ছোট্ট কুশন দিয়েছে, এয়ারপড দিয়েছে, আর দারুণ সুন্দর ইনফোটেনমেন্ট স্ক্রিন রয়েছে এখানে। এই যে আর দেখে মনে হচ্ছে ইটস গুড, একদম পারফেক্ট। এটা হচ্ছে এয়ারবাস 321LR। বাহ, এখানে সুন্দর দেখা যাবে ফ্লাই পাথটা। হ্যাঁ, এখানে মুভিতে দারুণ দারুণ ছবি রয়েছে। প্রত্যেক যাত্রীকে একটা ওয়েলকাম কিট দেওয়া হলো। এই ব্যাগে কি কি আছে দেখুন। এই যে আমি খুলেছি, একটা চোখের পট্টি, একটা ডেন্টাল কিট, টুথব্রাশ আছে, পেস্টও বোধহয় আছে জানি না, একটা পেন, একজোড়া মোজা, আর এই ব্যাগটা তো আছেই। এই ফার্স্ট টাইম কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটে এরকম একটা ওয়েলকাম কিট পেলাম, এর আগে কিন্তু কেউ দেয়নি। এখান থেকে ফ্লাইট টাইম হচ্ছে 3 ঘন্টা। আলমাটির লোকাল টাইম 6:05 পৌঁছাবে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের থেকে কাজাখস্তানের সময় আধ ঘন্টা পিছিয়ে রয়েছে, জাস্ট আধ ঘন্টা পিছিয়ে। মানে এখন আমাদের সময় কত বল? এখন আমাদের 3:05, 3:05, 2:35 বাজে আলমাটিতে, মানে পুরো কাজাখস্তানে। উজবেকিস্তানেও তাই, জাস্ট আধ ঘন্টা পেছনে। আবারও বলছি, যারা আলমাটি প্ল্যান করবেন তারা অবশ্যই এয়ার আস্তানায় প্ল্যান করুন এই 3টের ফ্লাইট। তাহলে হিন্দুকুশ পর্বত, কারাকোরাম রেঞ্জ সম্পূর্ণ দেখতে পাবেন এই ফ্লাইট থেকেই। তবে অবশ্যই ডান দিকের সিট নেবেন, বাদিকের নয়। বাদিকে কিন্তু সূর্য থাকবে ওদিকে। আপনি ভেবে দেখুন, আমরা যাচ্ছি দিল্লি থেকে এইভাবে উত্তর পশ্চিমে, তো বিকেলের দিকে সূর্য পশ্চিম দিকে ঢলবে, দেখতে অসুবিধা হবে বাদিক থেকে। মানে আলমাটি যেতে গেলে সাময়িকভাবে এয়ার আস্তানাকে আস্তানা বানাতে বলছিস, একদম। যাতে ভালো করে ভিউ পাওয়া যায়। একদম, কোনো সন্দেহ নেই। ঠিক, চলো দেখা যাক সেটা। আমি সেটার জন্য ওয়েট করছি। ছবিতে দেখেছি একদিন, হ্যাঁ, এবার প্লেন থেকে প্লেনের জানলা দিয়ে নিজের চোখে দেখবো, সেটা একটা ঠিক। আলাদাই মজা। আর এয়ার আস্তানার বিমান বালাদের সম্পর্কে তোমার কি মত? বিমানবন্দরটা তো সব জায়গায় বেশ সুন্দরই হয়, সুবেশা সুন্দরী হয়, এতে আর আলাদা করে কিছু বলার নেই সে প্রসঙ্গে আমার আর কি। আর আরেকটা কথা, কি? উজবেকিস্তান আর কাজাখস্তান এই অঞ্চলেই প্রথম কিন্তু ঘোড়াকে পোষ মানানো হয়, এই অঞ্চলের মানুষেরাই। আর ওখানে ঘোড়ার মাংস খুব প্রচলিত খাদ্য। হ্যাঁ, আমি জানি সেটা। তা তুই কি আছিস? না, আমি নেই। আমি কিন্তু আছি। ঘোড়ার মাংসের বিরিয়ানি উজবেকিস্তানে খুব প্রসিদ্ধ। খুব প্রসিদ্ধ। তবে সেটা খেয়ে তুই তো ঘোড়ার মতো ছুটবি আর কি, বুঝলি? দেখা যাক। সেই জন্যই দেখা যাক সেটাই। তবে ছত্রপতি শিবাজি ঘোড়া খাবে, হ্যাঁ, এই এটা আবার ব্যাপারটাকে অন্যায়। ভালো ভালো দেখাবে ব্যাপারটা। মানে ভালো দেখাবে না বোধহয়, কিন্তু ওই যে মানে আমরা যারা জসমিন যে সে যদাচার আর কি, sorry। এক্সপ্লোরার, তো জসমিন দেশে যদাচারে আমরা এক্সপ্লোরার, কিছু করার নেই। সেই আলমাটিতে এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 1°C। সন্ধেবেলা যখন আমরা পৌঁছাবো ডেফিনেটলি সাব-জিরো থাকবে। মাইনাসে থাকবে। আর এই ঠান্ডাটাকে এনজয় করতেই, অনুভব করতেই, এক্সপিরিয়েন্স করতেই আমাদের এই সময় কাজাখস্তান আর উজবেকিস্তান যাওয়া, যা শেয়ার করব আপনাদের সঙ্গে। আরেকটা কথা, এই যে এয়ার আস্তানা, আস্তানা হচ্ছে দ্য ক্যাপিটাল সিটি অফ কাজাখস্তান, যার বর্তমান নাম 2020 সালের পর থেকে নূর সুলতান। আর এটা হচ্ছে পলিটিক্যাল ক্যাপিটাল, অ্যাকচুয়াল ক্যাপিটাল। আর বিজনেস ক্যাপিটাল আর মেইন অ্যাট্রাকশন, ট্যুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে আলমাটি, যেখানে আমরা যাব। অনেকটা দিল্লি বোম্বের মতো ব্যাপার আর কি। হ্যাঁ, মানে এটা অনেকটা আমরা যখন কম্বোডিয়ায় ছিলাম সেরকম, মানে ওদের রাজধানী হচ্ছে নমপেন, হ্যাঁ, কিন্তু আমরা সিয়াম রেপে ছিলাম এবং সিয়াম রেপটা অনেক বেশি জমজমাট এবং বিজনেস লোকে, ক্যাপিটাল। হ্যাঁ মানে টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে সিয়াম রেপটা Right. নমপেনের থেকে বেশি জনপ্রিয় আর কি। এক্স্যাক্টলি সেম এখানেও।
যদিও আস্তানা ক্যাপিটাল, কিন্তু বিজনেস ক্যাপিটাল, মেইন টুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে আলমাটি। ছেড়েছে এই মিনিট 15 হলো, একটা ওয়েট টিস্যু দিয়ে গেল, গরম ওয়েট টিস্যু। হ্যাঁ, খুব সুন্দর, আরামদায়ক ব্যাপারটা, বেশ হ্যাঁ, সুন্দর লাগছে। ব্যাপার বেশ জমাটি আর কি। হ্যাঁ, খাতির যত্ন বেশ ভালোই করছে আর কি। হচ্ছে। আচ্ছা, ভাড়াটা বলে দিই। আমাদের এই এয়ার আস্তানাতে দিল্লি থেকে আলমাটি অবধি ভাড়া পড়েছে 19,300 টাকার মতো এক একজনের। আর সকালে যে কলকাতা থেকে দিল্লি এলাম সেটা বোধহয় 5,750 টাকা এরকম পার হেড। তবে এর সঙ্গে আরও একটা কথা বলি, এয়ার আস্তানার ভাড়া কিন্তু ফ্রিকুয়েন্টলি আপ ডাউন করে। মানে মজার ব্যাপার হচ্ছে, গত পরশু দিন আমি আবার চেক করেছিলাম, ভাড়া 2,000 টাকা কমে গিয়েছিল। মানে আমরা যদি ওই 2 সপ্তাহ আগে না কেটে গত পরশু কাটতাম, 2,000 টাকা করে পার হেড সেভ হতো। আমরা এই মুহূর্তে উঠছি 10,987 মিটার উঁচু দিয়ে। স্পিড হচ্ছে 750 কিলোমিটার পার আওয়ার, বাইরের টেম্পারেচার -47 ডিগ্রি, এবং এস্টিমেটেড অ্যারাইভেল টাইম 5:54। আরও কতগুলো জিনিস দেখাচ্ছি এখানে। এখন এই মুহূর্তে আমরা উঠছি পাকিস্তানের আকাশে। এখন আমরা লাহোরের প্রায় কাছাকাছি আছি আর কি। নিচে লাহোর। না পাকিস্তান ভারতীয় নাগরিকদের ট্যুরিস্ট ভিসা দেয়, না ভারত পাকিস্তানের নাগরিকদের ট্যুরিস্ট ভিসা দেয়। এক অদ্ভুত ব্যাপার চলে আর কি, চলছে। তবে আমরা তো এক্সপ্লোরার, আমরা চাইব সারা পৃথিবী ঘুরে দেখতে, পাকিস্তানও ঘুরে দেখতে। যদি কখনো ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় তবে অবশ্যই ঘুরে দেখব। নিচে এখন লাহোর। দিল্লি থেকে আলামাটির ডিস্ট্যান্স হচ্ছে 1650 কিলোমিটার। এখনও 1271 কিলোমিটার বাকি রয়েছে। শুধু ভেজ অ্যাভেলেবেল। অনেক কিছু দিয়েছে, স্যালাড, একটা কেক দিয়েছে, দেখেই ভালো লাগছে। ব্রেড আছে, আর মাদার ডেয়ারি দই মেইন কোর্স, পোলাও, পনির, পালক পনির, আর এটা আলুর একটা কিছু রয়েছে। যে কাঁটা চামচ যেটা দিয়েছে দেখতেই পাচ্ছেন, স্টেনলেস স্টিলের, ওই প্লাইউডেরগুলো দেয়নি। পৃথ্বীজিৎ নিচ্ছে ভ্যালেন্টাইন, রেড ওয়াইন। আমি নেব রেড ওয়াইন। দেখা যাক খেয়ে। চলো, চিয়ার্স। ভালো, বেশ ভালো। এই যে পোলাওটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে কারি পাতা দিয়ে, অসাম। ঘিয়ের ভরপুর গন্ধ সেই সঙ্গে। আহা, পালক পনির, পোলাও। ও, এটা হচ্ছে আলু কপির তরকারি, আলু আর ফুলকপির তরকারি। প্রত্যেকটা ভালো, হেভি কোয়ালিটির খাওয়া দাওয়া। মানে আমরা এরকম ভালো খাওয়ার ভুটান এয়ারলাইন্সে খেয়েছিলাম, তারপরে এই এয়ার আস্তানা এখানে খাচ্ছি, সত্যিই অসাধারণ। খিদেও পেয়েছিল, ঠিক সময় খাচ্ছি, অসাধারণ লাগছে। দুর্দান্ত খাবার, কথা হবে না কোনো। আস্তানার আতিথেয়তা নিয়ে কোনো কথা হবে না। একটা চিজ কিউব দিয়েছে, আর ক্রিম ক্র্যাকার বিস্কুটও আছে। খুবই ব্যথার ব্যাপার। দেখুন নিচের অবস্থা, মেঘ করে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। যে জন্য এই এয়ার আস্তানার টিকিট কাটা, মূলত যে জন্য, সেটা হচ্ছে ওই হিন্দুকুশ পর্বতমালা দেখার জন্য। আগেই বলেছি, নাহলে তো অনেক সস্তায় টিকিট পাওয়া যেত। হ্যাঁ, শুধুমাত্র এটার জন্য শিডিউল করেছিলাম যে দৃশ্যগুলো দেখব। ব্যাড লাক। যেটা আমরা মানে লাদাখে যখন ফ্লাই করছিলাম, হ্যাঁ, তখন তখন দেখেছিলাম। সুমোডেলি একটা যেরকম দেখেছিলাম আর কি উপর থেকে, অসাধারণ একটা দৃশ্য ছিল। এখানেও এতবার ছবিগুলো আমি দেখেছি এখানকার, কিন্তু নিজের চোখে আর দেখতে পারলাম না। না, অনেকেই ছবি পাঠিয়েছে হ্যাঁ আমাদেরকে। হ্যাঁ, সেগুলো দেখেছি। এইচবি টাউনেরই একজন। হ্যাঁ, আমাদের সোনালি দিদি, আমার এক বন্ধুর দিদি, হ্যাঁ, তিনি আমাদেরকে অনেক হেল্পও করেছেন। একটা মানে গাইডের নাম্বার দিয়েছেন, একটা ম্যাপ দিয়েছেন, এবং এয়ার আস্তানা থেকে যখন ফ্লাই করে যাচ্ছিলেন তখন যে ছবিগুলো, সেগুলোও পাঠিয়েছেন সোনালি দিদি।
কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেটা চাক্ষুষ করতে পারলাম না আজকে ওয়েদারের জন্য। তবে বরফ পাবো আমরা, হ্যাঁ 100% বরফ পাবো। তাহলে একটা কাজ করলে হয় না, রাত্রিবেলা যখন হোটেলে শুতে যাবো রাত্রিবেলা, হ্যাঁ তার আগে একটু বালতি বা কোনো একটা জায়গার মধ্যে ছোটো আর কি, ছোটো সাইজের হ্যাঁ। বালতির মধ্যে একটু দুধ নিয়ে কাজু কিশমিশ রেখে দিয়ে বাইরে রেখে দিলে নিশ্চয়ই আইসক্রিম হয়ে যাবে। পরের দিন তাহলে কেটে কেটে খাওয়া যাবে ভাই। ট্রাই করে দেখ। তাহলে দেখা যাক ওখানে যদি ভালো ঘন খাঁটি দুধ পাওয়া যায়, কাজু কিশমিশ পেস্তা যদি পাওয়া যায়, তাহলে সব ছড়িয়ে রাত্রিবেলা বাইরে রেখে আসবে। তাহলেই সকালে আইসক্রিম কেটে কেটে খাও, কত খাবে, কোনো ব্যাপার নেই। আইডিয়া ভালো। তবে এভাবেই কিন্তু মালাইও হয়। মালাইও হয়, আচ্ছা। মালাইওটাকে শিশিরের মধ্যে রেখে দেয় সারা রাত খোলা আকাশের নিচে, জাল দিয়ে, দুধ জাল দিয়ে। যারা মালাইও জানেন না, বলে দিচ্ছি, শীতকালে আপনি যদি বেনারস যান বা দিল্লির দিকে যান, দিল্লিতে নামটা একটু আলাদা, দৌলত কি চাট বোধহয়, আর বেনারসে মালাইও। খুব সুন্দর একটা ডেজার্ট আপনি বেনারসের রাস্তাঘাটেই পেয়ে যাবেন, অনেকেই বিক্রি করে দুধের প্রোডাক্ট, অসাধারণ খেতে। সেটাই শীতকালেই পাওয়া যায়, অন্য কোনো সময় নয়। দেখুন এবার যদিও মেঘ রয়েছে, তাও একটু দেখা যাচ্ছে কিছু। সামান্যই দেখা গেল, আবার মেঘ। এখন লোকাল টাইম হচ্ছে 6:15। ডিসেম্বর 20, ইমিগ্রেশন সিকিউরিটি সব হয়ে যাক। বাইরে কিন্তু -2°C টেম্পারেচার। আমার জ্যাকেট রয়েছে সুটকেসে, কিছু করার নেই, কারণ আমার ইকুইপমেন্টের ব্যাগ যেটা আমার পেছনে থাকে, কাঁধে থাকে, তাতে আর জ্যাকেট নেওয়ার জায়গা ছিল না। একটুখানি ঠান্ডা সহ্য করতে হবে যতক্ষণ না জ্যাকেট হাতে পাই। আশা করা যায় টার্মিনালের ভেতরে, এয়ারপোর্টের ভেতরে গরম হবে। এয়ারপোর্টের ভেতরে ঠান্ডা লাগার বদলে উল্টে এখন গরম লাগছে, মনে হচ্ছে সব ছেড়ে ফেলি। বাংলা ব্যাপার আছে ভাই, তাই না? হ্যাঁ, মানে আমাদের ওখানে আলু আছে এবং আলগুলো মাটিরই হয়, কাজে আল মাটি ব্যাপারটা ঠিকই আছে আমাদের। আল আর মাটি, আল আর মাটি, মানে পশ্চিমবঙ্গের ছোঁয়াটা পেয়েছি। বিদেশে এসেও জায়গার নাম শুনে হ্যাঁ, বেশ একটা বাঙালি ভাব, বাংলা ভাব, রাজ্য ভাব। আমাদের প্রচুর ক্ষেত, তার মাঝখান দিয়ে মাটির আল চলে গেছে, আর সেই ধরনের, আর আমরা এই মুহূর্তে আল মাটিতে। সেই জন্যই বিদেশে এসেও দেশের ফিলিং বুঝতেই পারছি, মানে রাজ্যের ফিলিং প্রিসাইজলি যদি বলি আর কি। আমার 14 নম্বর দেশ আর তোর 13 নম্বর দেশ, কাজাখস্তানের আলমাটি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম ফ্রম আলমাটি। আর এই সিরিজে আপনাদের ঘুরিয়ে দেখাবো আলমাটি এবং তারপর আমরা যাব উজবেকিস্তান। আচ্ছা বলে দিই, এখানে ইমিগ্রেশনে কোনো কোশ্চেন জিজ্ঞেস করেনি আমাকে। আমার পাসপোর্ট প্রচুর, মানে প্রায় মিনিট 10 ধরে পরীক্ষা নিরীক্ষা করলো যে ইমিগ্রেশন অফিসার ছিল, কিন্তু পৃথ্বীজিতের ক্ষেত্রে কিছুই হয়নি। না, কিছু জিজ্ঞেস করেনি আমাকে, কিছু জিজ্ঞেস করেনি, মানে জাস্ট পাসপোর্টটা খুঁটিয়ে এত স্ট্যাম্পিং রয়েছে, ও প্রত্যেকটা স্ট্যাম্পিং প্রায় খুঁটিয়ে দেখেছে। তারপরে একটা যন্ত্র চোখে লাগিয়ে পাসপোর্টটাকে খুব ভালোভাবে অনেকগুলো পেজ খুঁটিয়ে দেখেছে যে জাল পাসপোর্ট কিনা। আচ্ছা, না আমার সেরকম কোনো করেনি। তোকে মনে 2 মিনিটেই ছেড়ে দিই। হ্যাঁ, মানে সুন্দরী মহিলা স্মিত হেসে আমাকে জাস্ট বললো টুপিটা খুলতে, আর পিছনে গিয়ে দাঁড়িয়ে একটা ছবি তুললাম, ছাপ মারলো, ছেড়ে দিল। মানে সুন্দরী মহিলা ছিল বলেই তাড়াতাড়ি হতে পারে সেটা তোকে দেখে ছেড়ে দিয়েছে। আমার ক্ষেত্রে এটি পুরুষ পড়ে গেছিল। হ্যাঁ, মানে একটা সদ্য যুবক, একটা পুরুষ, একটা ছেলে আর কি, ব্রাদার। ওই জন্যে হুলো বিড়াল দেখলে খেপেই যায়। যাই হোক, লাগেজ নিয়ে বাইরে চলে এসেছি। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে একটা সিম তোলা, সিম নিতে হবে, তারপর ট্যাক্সি বুক করবো। আচ্ছা বলে দিচ্ছি, এখানে ইয়ানডেক্স বলে একটা অ্যাপ আছে। কাজাখস্তান আর উজবেকিস্তানে আপনি যদি ট্যাক্সি বুক করতে চান তাহলে কিন্তু এই ইয়ানডেক্স অ্যাপটাই চলে, এটার সাহায্যেই ট্যাক্সি বুক করতে হবে। তো ওটা আমরা ডাউনলোড করে রেখেছি, কিন্তু এখন তো নেট নেই। এইখানে এয়ারপোর্টে যে ওয়াইফাই আছে আমি কানেক্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু হয়নি কানেকশান। এয়ারপোর্টে মাথায় বাড়ি দিচ্ছে,
মানে ডলার এক্সচেঞ্জ করাতে গেলে। আমরা $50 ভাঙালাম, কিছু করার নেই, বাকি পরে দেখা যাবে। এয়ারটেল থেকে একটা সিম নিয়ে নিই। এখানে সিম নিলাম, 6000 টেঙ্গে নিল, তে 50 GB ডেটা আর 240 মিনিট লোকাল টক টাইম। আচ্ছা, সুটকেস থেকে জ্যাকেট বার করে নিয়েছি। ওরে বাবা, বেশ সাংঘাতিক ঠান্ডা। সিম নিয়ে ইয়ান্ডেক্সে রেজিস্ট্রেশন করালাম লোকাল নাম্বার দিয়ে। তখন ইয়ান্ডেক্সে আমি যখন আমাদের যে অ্যাপার্টমেন্ট সেটার অ্যাড্রেস দিতে ওখানে চাইছে 1700 টেঙ্গে। আচ্ছা, এখানে লোকাল একটা ট্যাক্সি ড্রাইভার বললো আমার সঙ্গে চলো, আমি চিনি, ও চাইছে 1000 টেঙ্গে। দুনিয়া সব জায়গায় এয়ারপোর্টে একটা জিনিস আমাদের কমন এক্সপিরিয়েন্স, টাউটারে ভর্তি থাকে। তো এ টাউটার কিনা জানি না। ইয়োর কার অর ইয়োর ফ্রেন্ডস? কার ইজ ইয়োরস অর ইয়োর ফ্রেন্ড? দালাল লক্ষণ ভালো না। হ্যাঁ, হ্যাঁ? দালাল থাকে তো, তাকে দালালি, ও বেটা দালাল। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে, হ্যাঁ, সেটাই বুঝতে চাইছি। বাইরেটা একবার দেখুন। বাইরে এখন টেম্পারেচার -2 ডিগ্রি 3 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। ওকে, এই হচ্ছে নাম্বার 550AGG07। সো 1000 টেঙ্গে, রাইট? ওকে, যা ভেবেছিলাম ঠিক তাই। এরা টাউটারি, মানে টাউটারের পাল্লায় পড়তে পড়তে বেঁচে গেলাম আমি আর পৃথ্বী। যাই হোক, হ্যাঁ। গাড়িতে যখন তুলছে, মানে যে আমাদের ভেতর থেকে ধরে নিয়ে এসেছিলো সে দালাল, আর গাড়িতে যখন তুলছে তখন বলছে 1000। আমি আবার জিজ্ঞেস করলাম, তখন বলছে 1000 টেঙ্গে হচ্ছে স্টার্টিং প্রাইস মিটারের, তারপর মিটার চলবে, তারপর যা উঠবে সেটা তোমায় দিতে হবে। মানে দিল্লিতে যে ওই লোকের হয় আর কি, মানে তুই এয়ারপোর্টের উল্টো দিকে যাবি, মানে এয়ারপোর্ট থেকে উল্টো দিকে যাবি, তোকে সারা শহর ঘুরিয়ে নিয়ে যাবে, ঠিক ওরকম ব্যাপার আর কি। তারপর কত তুলে দিত সারা শহর ঘুরিয়ে, মানে দেওয়ানা জনন্তী। যাই হোক, শেষ মুহূর্তে আমরা মাল নামিয়ে দিলাম বুঝতে পেরে। আমি ইয়ান্ডেক্সে বুক করে দিয়েছি, গাড়ি আসছে, মার্সিডিজ বেঞ্জ ই ক্লাস। এখানে আমার পড়ছে ইয়ান্ডেক্সে 1700 টেঙ্গে। আর আমাদের এই অভিজ্ঞতা থেকেই কিন্তু আপনাদের অভিজ্ঞতা বাড়ছে। হ্যাঁ, মানে তাই না? আমরা যত ভুল করব, যত ঠকবো, সেটা কিন্তু আপনাদের জন্য আপনারা লাভবান হবেন যদি আমরা ঠকি আর কি। ঠিক, ঠিক, তাহলে ঠিক। সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো যে এটা করবেন, এটা করবেন না। একদম। তো এখানে এয়ারপোর্টে প্রচুর টাউটার রয়েছে। আসার পরে অন্ততপক্ষে 5-6 জন আমাকে জিজ্ঞেস করেছে ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি। তো আমরা একজনের সঙ্গে তো এসে এই অভিজ্ঞতা হলো। একটু সাবধানে। ইয়ান্ডেক্স, একদম ইয়ান্ডেক্স ইনস্টল করুন আর ইয়ান্ডেক্সের থ্রু দিয়ে ক্যাব বুক করুন। মার্সিডিজ বেঞ্জ যেটা ছিল, যেটা আগে বুক করেছিলাম, সেটা আবার ক্যান্সেল করে দিয়েছে। আবার একটা বুক করলাম, তখন এই টয়োটাটা পেলাম ওই একই ভাড়ায়। আচ্ছা, আমরা এয়ারবিএনবি বুক করেছি এখানে। এয়ারবিএনবিতে গিয়ে আমি দেখাচ্ছি, এখান থেকে জাস্ট 26 মিনিট লাগবে, যা ইয়ান্ডেক্স বলছে 10 কিলোমিটার মতো এয়ারপোর্ট থেকে। কাজাখস্তানে গাড়ির ড্রাইভারের সিট বাঁদিকে আর গাড়ি চলে রাস্তার ডান দিক দিয়ে। আমাদের ঠিক উল্টো সিস্টেম, আমেরিকান সিস্টেম। পেট্রোল নেবার জন্য দাঁড়ালো আমাদের গাড়ি, আর দেখুন পেট্রোল পাম্পের পাশে কত বরফ পড়ে রয়েছে। পুরো শহরটা বরফের ছাওয়া এখন। আর এই হচ্ছে পেট্রোল পাম্প। ঠান্ডা কিন্তু ভালো আছে, খোলা জায়গাগুলোতে বোঝা যাচ্ছে ভালো। কাজাখস্তানের 3টে মোবাইল অপারেটর রয়েছে, বিলাইন, টেলি2 আর আলটেল। এর মধ্যে বিলাইন পুরো কাজাখস্তানে ইন্টেরিয়ারেও চলে, কিন্তু একটু কস্টলি। আমরা নিয়েছি অ্যালটেল। অ্যালটেল একটাই সিম নিয়েছি, তাই দিয়ে আমাদের হয়ে যাবে। আমরা 4 দিন থাকবো। শহরে বা তার আশেপাশে অ্যালটেল চলবে। এটা মোটামুটি সস্তা। অ্যালটেল আর টেলি2 এই দুটো সস্তা, কিন্তু বিলাইন একটু কস্টলি হয়। এই বিল্ডিংয়েই আমাদের এয়ারবিএনবি। এন্ট্রেন্স খুঁজে পাচ্ছি না। এই ছেলেটি এগিয়ে এলো, বলল ইউ আর লস্ট। আমি বললাম ইয়েস, ডু ইউ আন্ডারস্ট্যান্ড রাশিয়ান? আমাদের যে হোস্ট, সে হালকা হালকা ইংরেজি বোঝে। ও তারপর কথা বলে, ও বলছে দাঁড়াও আমি কথা বলে তোমার বার করে দিচ্ছি। তো আমার ফোনে কথা বলছে হোস্টের সঙ্গে, বলছে ফলো মি। ওকে ফলো করে যাচ্ছি। বিল্ডিংয়ের দরজায় কোড আছে, কোড আমাকে আগেই বলে দিয়েছিল। অবশেষে ঢুকেছি। বাহ, দেখুন এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। একটা ডাবল বেড, ওদিকে ওয়ার্কিং ডেস্ক, এখানে সোফা রয়েছে, এদিকে ডাইনিং টেবিল, এটা কিচেন, এটা ফ্রিজ, মাইক্রোওভেনও আছে। চা করতে কোনো অসুবিধা নেই,
বুঝেছিস? আমরা চা পাতা নিয়ে এসেছি, ফ্রিজে জলও নেই রে। জল নিশ্চয়ই আছে, জলের ব্যবস্থাও আছে। ঢুকেই ডান দিকে ওয়াশরুম, সাংঘাতিক ক্লিন, ওয়াশিং মেশিনও রয়েছে। এদিকে আছে তোয়ালে, ঘরেও দেওয়া আছে। এই অ্যাপার্টমেন্টটার খরচ পড়েছে 4 রাতের জন্য 16,028 টাকা, সার্ভিস ট্যাক্স নিয়ে। আসলে ছিল 18,028 টাকা। আমি তারপর রিকোয়েস্ট করেছিলাম একটু ডিসকাউন্ট দেওয়ার জন্য, তাতে এর যে হোস্ট সে 2,000 টাকার ডিসকাউন্ট দিয়েছিল। এখানে ওয়াইফাই রয়েছে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও শেয়ার করে দিয়েছে আমাকে, ওয়াইফাইও কানেক্টেড হয়ে যাবে। যাই হোক, ব্যাপারটা ব্যাপক এবং ভেতরে গরম। কেমন জায়গা বল? সুন্দর, খাসা জায়গা, খাসা ব্যবস্থা, কোনো অসুবিধা নেই। শুধু সবই আছে, শুধু একটা জল খাওয়ার বন্দোবস্ত কিছু নেই, সেটা থাকলেই 16 পূর্ণ হতো। এখানে জল কিনেই খেতে হবে। আমি মালিককে ফোন করেছিলাম, বলল নিচে গ্রসারি থেকে জল কিনে নাও, ট্যাপের জল খেও না, সেটা রিস্কি হতে পারে। এখন নিচে যাব, জল কিনবো, আর কালকের ব্রেকফাস্টের জন্য কিছু কেনাকাটি করে নেবো। পাশেই একটা রেস্তোরাঁ আছে, ওখানে খেয়ে নিই, ডিনার করে নিই। এখন বাজে লোকাল টাইম 8:30। আর দেরি করবো না, প্রচণ্ড ক্লান্ত, ঘুমিয়ে পড়বো এখন খেয়ে দে। এর পরের গল্প পরের পর্বে। ভালো থাকবেন সকলে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এর পরের পর্বে, যেখানে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আলমাটি। পৃথ্বীজিৎ, আর যেটা আমি সবশেষে বলি সবসময়, যে সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। সঙ্গে অবশ্যই থাকবেন। আচ্ছা, অনেকেই একটা কমেন্ট করেন যে দাদা এয়ারবিএনবিটা কী জিনিস। হ্যাঁ, এটা একটু বলে দিই সবার শেষে। এয়ারবিএনবিটা হচ্ছে একটা অ্যাপ, যেটা আপনি অ্যান্ড্রয়েডে বা অ্যাপেলের ফোনে ইনস্টল করতে পারেন। এই অ্যাপের থ্রু দিয়ে আপনি দুনিয়ার যে কোনো জায়গায়, যে কোনো শহরে হোমস্টে বুক করতে পারেন। আপনি অ্যাপটা ইনস্টল করে নিন, আপনার আধার কার্ড দিয়ে বা পাসপোর্ট নাম্বার দিয়ে ভেরিফিকেশান করিয়ে নিন। তারপরে আপনি ওখানে সার্চ করতে পারবেন কোনো একটা শহরে হোমস্টে আছে কি না। যদি থাকে সেটা বুকও করতে পারবেন এবং আমাদের মতো এসে থাকতেও পারবেন। এই হচ্ছে এয়ারবিএনবি। আমি নিচে ডেসক্রিপশন বক্সে এয়ারবিএনবি অ্যান্ড্রয়েড আর অ্যাপেল লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন সকলে, শুভরাত্রি।